একটা দারুণ আইডিয়াকে লাভজনক ব্যবসায় পরিণত করতে ঠিক কি লাগে আজ আমরা ঠিক এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন একজন প্রতিষ্ঠাতার সেই পুরো আর্থিক জার্নিটা, মানে একদম শুরু থেকে তহবিল জোগাড় করা থেকে শুরু করে লাভের মুখ দেখা পর্যন্ত প্রত্যেকটা ধাপ একটু ভালো করে দেখে নেওয়া যাক। মাথায় দারুণ একটা ব্যবসার আইডিয়া তো ঘুরছে, তাই না? কিন্তু একটা বড় প্রশ্ন এসে সবকিছু থামিয়ে দিচ্ছে। টাকাটা আসবে কোথা থেকে? বিশ্বাস করুন, এই চিন্তাটা শুধু একার নয়, প্রায় প্রত্যেক উদ্যোক্তাকেই এই পথের মধ্যে দিয়ে যেতে হয়। তাহলে চলুন একদম শুরু থেকেই শুরু করা যাক। যে কোনো ব্যবসার স্বপ্নকে যদি বাস্তবে রূপ দিতে হয়, তাহলে সবার আগে যেটা দরকার সেটা হলো জ্বালানি। আর ব্যবসার দুনিয়ায় সেই জ্বালানিটা কি? পুঁজি, মানে ক্যাপিটাল। তো কিভাবে এই পুঁজি জোগাড় করতে হয় সেটাই হবে আমাদের আলোচনার প্রথম ধাপ। দেখুন, পুঁজি সংগ্রহের কিন্তু অনেক রাস্তা আছে, তবে সেগুলোকে আমরা মূলত 4টা বড় ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো একদম কাছের সোর্স, মানে নিজের জমানো টাকা কিংবা পরিবার বা বন্ধুদের কাছ থেকে নেওয়া সাহায্য। দ্বিতীয়টা হলো পেশাদার বিনিয়োগকারী, যারা ব্যবসার সম্ভাবনার উপর ভরসা করে টাকা লাগান। তৃতীয়টা হলো বেশ পরিচিত একটা রাস্তা, ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেওয়া। আর শেষে আরও কিছু বিকল্প উপায়ও কিন্তু আছে, যা হয়তো কোনো ব্যবসার জন্য একদম ঠিকঠাক হতে পারে। ইনভেস্টর বা বিনিয়োগকারী বললেই দুটো নাম খুব শোনা যায়, তাই না? অ্যাঞ্জেল ইনভেস্টর আর ভেঞ্চার ক্যাপিটালিস্ট, মানে ভিসি। কিন্তু এদের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? আচ্ছা, সহজ করে ভাবুন। অ্যাঞ্জেল ইনভেস্টররা হলেন অভিজ্ঞ ব্যক্তি, যারা নিজের জমানো টাকা দিয়ে নতুন কোনো ব্যবসায় সাহায্য করতে আসেন, অনেকটা মেন্টরের মতো। আর অন্যদিকে ভিসি হলো একটা বড়সড় প্রতিষ্ঠান। তারা অন্যের টাকা বিনিয়োগ করে আর চায় বিশাল একটা রিটার্ন। তারা অনেক বড় অঙ্কের টাকা দেয় ঠিকই, কিন্তু বিনিময়ে ব্যবসার একটা বড় অংশ কিন্তু তারা নিয়ে নেয়। আচ্ছা, টাকা তো জোগাড় হয়ে গেল, কিন্তু ভাবুন তো, শুধু জ্বালানি থাকলেই কি গাড়ি চলে? একদম না। একটা শক্তিশালী ইঞ্জিনও তো লাগে, তাই না? ব্যবসার সেই ইঞ্জিনটাই হলো সঠিক মানি ম্যানেজমেন্ট বা অর্থ ব্যবস্থাপনা। তো চলুন এবার দেখি কিভাবে ব্যবসার জন্য একটা মজবুত আর্থিক কাঠামো তৈরি করা যায়। ব্যবসার যে হিসেব নিকেশ, মানে আয় ব্যয়, এগুলো রাখার জন্য কিন্তু কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে। এটাকে বলা হয় GAAP। সহজ ভাষায় বলতে গেলে এটা হলো অ্যাকাউন্টিংয়ের একটা রুল বুক বা নিয়মাবলী। ভাবুন তো, সবাই যদি একই নিয়ম মেনে চলে, তাহলে ইনভেস্টর বা যারা লোন দেবে তাদের জন্য কোম্পানির আর্থিক অবস্থাটা বোঝা অনেক সহজ হয়ে যায়, আর তাতে সবার ভরসাও বাড়ে। ব্যবসার আয় ব্যয় ঠিক কখন খাতায় তোলা হবে? এটার জন্য মূলত দুটো রাস্তা আছে। একটা হলো ক্যাশ বেসিস আর একটা অ্যাক্রুয়াল বেসিস। ক্যাশ পদ্ধতিটা বেশ সোজা। যখন টাকা হাতে আসে তখন আয় লেখা হয়, আর যখন পকেট থেকে টাকা যায় তখন ব্যয়। কিন্তু এটা ব্যবসার পুরো ছবিটা দেখায় না। অন্যদিকে অ্যাক্রুয়াল পদ্ধতিতে যখন বিক্রিটা হলো তখনই আয় লেখা হয়, টাকাটা হাতে পরেও আসতে পারে। ব্যবসার আসল স্বাস্থ্য বোঝার জন্য কিন্তু এই অ্যাক্রুয়াল পদ্ধতিটাই অনেক বেশি কাজের, আর তাই বেশিরভাগ কোম্পানি এটাই ব্যবহার করে। একটা কথা কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে, লাভ আর ক্যাশ ফ্লো বা নগদ টাকা দুটো এক জিনিস নয়। কোনো ব্যবসা হয়তো কাগজে কলমে প্রচুর লাভ করছে, কিন্তু মাসের শেষে কর্মীদের বেতন বা সাপ্লায়ারের বিল দেওয়ার মতো নগদ টাকা যদি হাতে না থাকে, তাহলে কিন্তু সব থেমে যাবে। সত্যি বলতে, ক্যাশ ফ্লো হলো ব্যবসার অক্সিজেন। এই অক্সিজেনের অভাবে কিন্তু সবচেয়ে ভালো উদ্যোগও মুখ থুবড়ে পড়তে পারে। বাজেট তৈরি করাকে কিন্তু খুব বেশি জটিল ভাবার কোনো কারণ নেই। দেখুন, সহজ এই 6টা ধাপ ফলো করলেই হবে। প্রথমে ভালো করে জানুন টাকা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে, মানে আয়, ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্টগুলো কি কি। এরপর যে কোনো খারাপ সময়ের জন্য একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখুন। আর সবশেষে লাভের টার্গেট ঠিক করে পুরো বাজেটটা ফাইনাল করে ফেলুন। ব্যাস, এটাই হবে ব্যবসার আর্থিক রোডম্যাপ। তো আমরা পুঁজি জোগাড় করলাম, টাকা পয়সা ম্যানেজ করার একটা সিস্টেমও তৈরি করে ফেললাম। এখন তাহলে ফাইনাল লক্ষ্যের দিকে এগোনোর পালা, আর সেটা হলো প্রফিট বা লাভ। কিভাবে বোঝা যাবে যে ব্যবসাটা এবার লাভের দিকে এগোচ্ছে? চলুন সেই রাস্তাটাই এবার দেখা যাক। লাভ করার পথে প্রথম যে মাইলস্টোনটা আসে, যেখানে পৌঁছে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়, সেটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। এটা ঠিক সেই মুহূর্ত যখন মোট আয় আর মোট খরচ একদম সমান সমান, মানে আর কোনো লস হচ্ছে না। ব্যবসাটা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। আর এখান থেকে কিন্তু আসল লাভের হিসাবটা শুরু হয়।
চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন কোনো ব্যবসার মাসিক ফিক্সড কস্ট হলো 10,000 টাকা, আর যে প্রোডাক্টটা বিক্রি করা হয় সেটার দাম 100 টাকা এবং বানাতে খরচ হয় 20 টাকা। তাহলে এই হিসাবে মাসে অন্তত 125টা প্রোডাক্ট বিক্রি করতে হবে শুধু খরচটা তুলে আনার জন্য। আর যেই মুহূর্তে 126 নম্বর প্রোডাক্টটা বিক্রি হবে ঠিক তখন থেকেই লাভ শুরু হয়ে যাবে। দারুণ না ব্যাপারটা? বেশ, তাহলে ব্রেক ইভেন পয়েন্টে তো পৌঁছানো গেল, মানে লোকসান হওয়া বন্ধ। কিন্তু আসল প্রশ্নটা তো এখন, লাভের জন্য একটা প্রোডাক্টের দাম ঠিক কত রাখা উচিত? কিভাবে ঠিক করা যায় সেই পারফেক্ট সেলিং প্রাইস? এই জায়গাতেই মার্কআপের কনসেপ্টটা খুব কাজে আসে। সহজ কথায় মার্কআপ হলো খরচের ওপর কত বেশি দাম রাখা হচ্ছে। যেমন এই টেবিলটার দিকে একবার তাকান, যদি খরচের দ্বিগুণ দামে কিছু বিক্রি করা হয় তার মানে মার্কআপ হলো 100% আর এতে প্রফিট মার্জিন দাঁড়াচ্ছে 50%। এই টেবিলটা আসলে দাম আর লাভের মধ্যে যে সম্পর্কটা সেটা বুঝতে খুব সাহায্য করে। মার্কআপ আর মার্জিন এই দুটো শব্দ নিয়ে কিন্তু প্রায়ই একটা কনফিউশন তৈরি হয়। সহজ করে মনে রাখবেন, মার্কআপের হিসেবটা করা হয় খরচের ওপর, মানে কস্ট প্রাইসের ওপর। এটা দাম ঠিক করতে সাহায্য করে। আর মার্জিনের হিসেবটা করা হয় বিক্রয় মূল্যের ওপর, মানে সেলিং প্রাইসের ওপর। এটা বলে দেয় যে একটা বিক্রিতে আসল লাভটা ঠিক কতটা হলো। তাহলে আমরা কিন্তু পুরো জর্নিটাই দেখে ফেললাম। চলুন শেষ করার আগে একজন প্রতিষ্ঠাতার এই আর্থিক রোডম্যাপের মূল ধাপগুলো একবার সংক্ষেপে ঝালিয়ে নেওয়া যাক। এই পুরো আলোচনার সারমর্মটা বোধহয় এই একটা কথাতেই খুব সুন্দরভাবে বলা আছে। বাজেট হলো আর্থিক শৃঙ্খলা এবং আগে থেকে পরিকল্পনা করার মূল ভিত্তি। এটা পরিস্থিতির উপর নির্ভর করে চলতে বাধ্য করে না, বরং নিজের ব্যবসার আর্থিক ভাগ্য নিজের হাতে লেখার সুযোগ করে দেয়। পুরো রোড ম্যাপটা তো দেখা হলো, এখন শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটা নতুন ব্যবসার জন্য এই 3টে ধাপের মধ্যে, মানে পুঁজি জোগাড় করা, সেটাকে ঠিকঠাক ম্যানেজ করা আর লাভ করা, কোনটা সবচেয়ে প্রথমে ভালোভাবে শেখা জরুরি? একটু ভেবে দেখবেন তো।